ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ঠিক প্রতিদিনের মতো আজকে সকালেও দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে চলে এলাম তোমাদের জন্য, সেটাও সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো 5 মিনিট স্কুল তোমাদের প্রত্যেক দিন সকালের দ্য হিন্দু অ্যানালিসিস প্রোভাইড করে, সেটাও সম্পূর্ণ বাংলায়। আর দ্য হিন্দু অ্যানালিসিস এটা সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্ট এবং ব্যাঙ্কিং অ্যাসপায়ারেন্ট বা অন্যান্য সেক্টরে যারা গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপায়ারেন্ট আছে তাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলে রাখি, গতকাল 1 সেপ্টেম্বর 2020 আমরা দ্য হিন্দু অ্যানালিসিস পাবলিশ করিনি বিকজ অফ 31 আগস্ট 2020 আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত হয়েছেন, মহাপ্রয়াণ লাভ করেছেন। ওনার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, তাই 5 মিনিট স্কুলের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর ওনার সম্মানার্থে সমস্ত রকম কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল, সমস্ত রেকর্ডিংস বন্ধ রাখা হয়েছিল। তাই দ্য হিন্দু অ্যানালিসিস গতকাল তোমাদের আমরা প্রোভাইড করতে পারিনি, সেজন্য দুঃখিত। আবার প্রণববাবুর স্মৃতির শ্রদ্ধায় আমরা শ্রদ্ধাবনত। তোমাদের কারো যদি 1 সেপ্টেম্বর 2020 দ্য হিন্দু অ্যানালিসিসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেককেই ওটির পিডিএফ প্রোভাইড করে দেওয়ার। আজ আরও একবার প্রণববাবুর স্মৃতির জন্য, প্রণববাবুর সম্মানার্থে দ্য হিন্দু অ্যানালিসিস, আজকের দ্য হিন্দু অ্যানালিসিস আমরা উৎসর্গ করছি। আজ 2 সেপ্টেম্বর 2020। চলো আজ দেখে নেওয়া যাক দ্য হিন্দু অ্যানালিসিসে, দ্য হিন্দু নিউজ পেপারে তোমাদের জন্য কী কী মণিরত্ন, কী রত্ন লুকোনো আছে, যেগুলো তোমাদের পরবর্তীতে সিভিল সার্ভিস বা অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে সাহায্য করবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাজেশন আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 অনুপ্রেরণা দেয় এবং উৎসাহ দেয়। আর ভিডিওটা দেখার পর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো। আর এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই কোয়েশ্চেন করেছিল স্যার প্রণববাবু সম্পর্কে, প্রণব মুখার্জি সম্পর্কে যদি কিছু তথ্য শেয়ার করেন যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়াল প্রণব মুখার্জি সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কমপ্লিটলি অন্য একটা ভিডিওতে, যেহেতু প্রণববাবুর সঙ্গে আমরা একটুখানি অন্যভাবে, প্রণববাবু হচ্ছেন ইমোশনালি বাঙালির প্রত্যেকের ইমোশনের সঙ্গে যুক্ত, বিকজ তিনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। নট অনলি দ্যাট, আমাদের মহিষাদলের সঙ্গে তার অন্যরকম একটা সম্পর্ক ছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিলেন সুশীল চন্দ্র ধারা এবং সতীশচন্দ্র সামন্ত, আর ওনাদের সঙ্গে যুক্ত থাকার কারণে এই মহিষাদলবাসীর কাছে প্রণববাবু অত্যন্ত আত্মার আত্মীয়। বাই নেম উনি ওখানকার প্রচুর মানুষকে চিনতেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরও যেখানে যোগাযোগ ছিলেন, সেই কারণে প্রণববাবু সম্পর্কিত যাবতীয় তথ্য সংকলিত একটি ভিডিও আমরা পরবর্তীকালে প্রকাশ করব। এবং এই ভিডিওটা শুরু করার আগে আমরা আরও একবার ওনার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকুন উনি ভালো থাকুন। চলো দেখে নেওয়া যাক আজকের দ্য হিন্দু কী কী মণিরত্ন নিয়ে এসছে তোমাদের জন্য। প্রথম যে নিউজটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে অপারেশন টুইস্ট। অপারেশন টুইস্ট, এটার বাংলা করতে যেও না যে টুইস্টের বাংলা অমুক, অপারেশনের বাংলা অমুক, কোনো কিছু বাংলা নয়। একটি কার্যক্রমের নাম অপারেশন টুইস্ট। রিসেন্টলি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই এর পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা তোমরা প্রত্যেকেই জানো। রিসেন্টলি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড সেভারাল মেজার্স টু এনশিওর অর্ডারলি মার্কেট কন্ডিশনস অ্যান্ড স্মুথ ফিনান্সিয়াল কন্ডিশনস। রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই হচ্ছে আমাদের সমস্ত ব্যাঙ্কগুলোকে, ভারতবর্ষের সমস্ত ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করে আরবিআই। এই আরবিআই রিসেন্টলি কিছু মেজার বা কিছু পরিমাপ পদ্ধতি বা পরিমাপের একক অ্যানাউন্স করেছে, যেগুলো কেন করেছে না, to ensure orderly market condition and smooth financial condition. Okay, these measures include 2 more tranches of special open market operations. Open market operation के हमरा OMOs बोले जानी, in bond and a hike in held to maturity limit under statutory liquidity ratio SLR for banks. এই SLR কি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এটা কিন্তু নট অনলি WBCS ইউপিএসসিতে পর্যন্ত প্রিলিমসে তো বটেই, মেন্সের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ইকোনমির একটা স্পেশাল সেশন শুরু হচ্ছে। ইকোনমির একদম বেসিক থেকে
শুরু করছি আমরা গুগল মিটসে একটা ক্লাস শুরু করছি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেখানে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে কমেন্টে জানাতে পারো, অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। Operation Twist is the name given to a USA Federal Reserve monetary policy operation. Operation Twist is the name given to a USA Federal Reserve monetary policy operation, which involves the purchase and sale of government securities to boost the economy by bringing down long-term interest rates. বুঝতে পারলে, এটার আর বাংলা করে বলছি না, এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধু এটুকু জানবে অপারেশন টুইস্ট নামটা কোথা থেকে নেওয়া হয়েছে, না কিসের নাম দেওয়া হয়েছে, না USA Federal Reserve Monetary Policy Operation. Okay, USA means United States of America. It is now being used for similar measures taken by RBI in Indian context as well. যেটা USA করেছিল অপারেশন টুইস্ট, একই রকমভাবে ইট ইজ নাও বিং ইউজড ফর সিমিলার মেজার্স, একই জিনিসগুলো মাপার জন্য, পরিমাপ করার জন্য, অর্থাৎ মার্কেট অ্যানালিসিস করার জন্য আরবিআই ইন্ডিয়ান কনটেক্সটে ভারতীয়করণ করে ফেলেছেন ওই অপারেশন টুইস্টের, এবং সেটির নামও দিয়েছেন অপারেশন টুইস্ট। নেক্সট একটি টপিক যেটা একটু হাইলাইট না করে দিলেই নয়, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। একটু আগেই বললাম ওএমও, এই ওএমও বিষয়টা কি, একটু পরেই তোমরা প্রশ্ন করবে স্যার ওএমও বিষয়টা কি, একটু বলে নিই। ওপেন মার্কেট অপারেশন ইজ দ্য সাইমালটেনিয়াস সেল অ্যান্ড পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ট্রেজারি বিলস বাই আরবিআই। ওপেন মার্কেট অপারেশন হচ্ছে একটি সাইমালটেনিয়াস মানে যেন ক্রমিক বিক্রি এবং ক্রয়, ওকে, সেল অ্যান্ড পারচেজ, একবার বিক্রি করলো আবার কিনে নিল, কোন জিনিসগুলোকে, না গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ট্রেজারি বিলস বাই আরবিআই, এটা করতে পারে RBI, Reserve Bank of India. The objective of OMO is to regulate the money supply in the economy. এই ওএমও বা ওপেন মার্কেট অপারেশনের অবজেক্টিভ কি, লক্ষ্য কি, তোমরা এটা ভালো করে খেয়াল করবে। এইটা কিন্তু বারবার এমসিকিউতে এসছে যে ওএমওর লক্ষ্য কি। ওএমওর লক্ষ্য হচ্ছে টু রেগুলেট দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতিতে টাকার যোগান বজায় রাখাই হচ্ছে ওএমওর লক্ষ্য। ওএমওর লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে মূলধন বা টাকার যোগান বজায় রাখা। RBI carries out the OMO through commercial banks doesn't directly deal with the public. RBI carries out the OMO through commercial bank. RBI যে ওএমওগুলো ছাড় দেয় বা প্রকাশ করে সেগুলো কিসের মাধ্যমে, না কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর মাধ্যমে। এবার প্রশ্ন হবে ভাই কমার্শিয়াল ব্যাঙ্ক কি, হোয়াট ডু ইউ মিন বাই কমার্শিয়াল ব্যাঙ্ক? আমরা ইকোনমিতে যখন ব্যাঙ্কিং সিস্টেম পড়াবো তখন RBI, কমার্শিয়াল ব্যাঙ্ক, এগ্রিকালচারাল ব্যাঙ্ক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এগুলো সম্পর্কে অবশ্যই বলবো। তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই ইকোনমিক্স ক্লাসটার জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করবে, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। অ্যান্ড ডাজন্ট ডিরেক্টলি ডিল উইথ দ্য পাবলিক, এবং সরাসরি কিন্তু পাবলিকের জন্য এটা ডিল করে না আরবিআই পাবলিক ডিলিং করে না। মানে তুমি চাইলে আরবিআই এর একটা ওএমও সরাসরি আরবিআই এর থেকে কিনে নিতে পারবে না, তোমাকে সেটা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে কিনতে হবে। OMO is one of the quantitative tools that RBI uses to smoothen the liquidity conditions through the year and minimize its impact on the interest rate and inflation rate levels. ভালো করে বোঝো, আমি এটাকে জাস্ট এক জায়গায় নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার জন্য। OMO is the quantitative tools that RBI uses to smoothen the liquidity conditions through the year and minimize its impact on the interest rate and inflation rate levels. এখানে কতগুলো জিনিস আছে দেখো। প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটিভ টুল কি, আমরা এখানে কি পড়বো, কোয়ান্টিটিভ মানে সংখ্যা, ওরকম বিষয়টা নয়। RS আগ্রওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড নয়। কোয়ান্টিটিভ টুল হচ্ছে ইকোনমির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইকোনমি অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো তোমাদের জানার জন্য। আবার দেখো লিকুইডিটি কন্ডিশন কি, এটাও ইকোনমির একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই পুরো সেন্টেন্সটা তুমি নোট করে নাও। আমি ইকোনমি পড়ানোর সময় পুরো বিষয়টা তোমাকে জলবত্তরল করে, মানে জলের মতো করে সহজ করে বুঝিয়ে দেব। আবার দেখো একটা বিষয় আছে এখানে, ইনফ্লেশন নিয়ে অলরেডি ইউটিউবে আমরা 2টো ক্লাস নিয়েছি, এরপর গুগল মিটসেও বেশ কয়েকটা ক্লাস নেব। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও যদি গুগল মিটসে ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড হও। দ্যাট ইজ অলসো ইন ভেরি মিনিমাল রেট, ওকে। মান্থলি ইউ হ্যাভ টু পে 100 অনলি, নট মোর দ্যান দ্যাট, 100 অনলি ফর 6 to 8 ইকোনমি ক্লাস ইন এ মান্থ। 6টা থেকে 8টা ইকোনমি ক্লাসের জন্য মান্থলি তোমাকে 100 মাত্র পে করতে হবে, যেটা কোনো প্রতিষ্ঠান তোমাকে এই সুযোগটা দেয় না। আদারওয়াইজ ইউ ক্যান চুজ ইউটিউব প্ল্যাটফর্ম, ইউটিউবেও কিছু ক্লাস আমরা দেবো, সেগুলোর জন্য কোনো পেমেন্ট অপশান থাকছে না।
সেগুলো তুমি ফ্রি অফ কস্ট করতে পারবে। তাহলে ওএমও কি? এটা হচ্ছে আরবিআই এর একটা কোয়ান্টিটিভ টুল। কেন ব্যবহার করা হয় না? লিকুইডিটি কন্ডিশনস থ্রু দ্য ইয়ার, এই লিকুইডিটি কন্ডিশন বজায় রাখার জন্য এবং মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ইন্টারেস্ট রেটটা কম রাখার জন্য এবং ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির হার কমানোর জন্য। নেক্সট আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যান্ড ব্যাংক সিস্টেম। অ্যাকচুয়াল আমরা পশ্চিমবঙ্গবাসী এই ল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক শুনলেই আমাদের গাটা শিউরে ওঠে। আমাদের সামনে সিঙ্গুর ইনসিডেন্ট হয়ে গেছে, আমাদের সামনে নন্দীগ্রাম ইনসিডেন্ট হয়ে গেছে। আমরা ল্যান্ড শুনলেই বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এরকম একটা মনোভাব আমরা পোষণ করি। আবার আমাদের কবি লিখে গেছেন, আমার এ 3.5 হাত জমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ঠেকাবো, আমি বিষ পান করে মরে যাব, এরকম একটা ছিল। তো ল্যান্ড ব্যাংক গড়ে তোলার প্রয়াস পশ্চিমবঙ্গে কবে থেকে হয়েছে এটা তোমরা অলরেডি জানো, যে সিঙ্গুর নিয়ে কি হয়েছে, নন্দীগ্রাম নিয়ে কি হয়েছে। আমাদের জাস্ট সরকার বদলে গেছে, আমরা নূতনকে গ্রহণ করেছি ওই ঘটনার পর থেকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই ল্যান্ড ব্যাংক সম্পর্কে নতুন একটা প্রতিবেদন পেশ করেছে। সেখানে কি বলা হয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ লঞ্চড এ প্রোটোটাইপ অফ ন্যাশনাল জিআইএস এনেবলড ল্যান্ড ব্যাংক সিস্টেম। প্রোটোটাইপ মানে কি অলরেডি আগেই তোমাদের বলেছি, আর কিছু আমি বলছি না। ইউনিয়ন কে এটা চালু করছে না, ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ লঞ্চড এ প্রোটোটাইপ অফ ন্যাশনাল জিআইএস এনেবলড ল্যান্ড ব্যাংক সিস্টেম। এবার জিআইএস মানে কি? তুমি বলবে জিআইএস মানে কি? তোমাদের কাছে আমার জাস্ট প্রশ্ন থাকলো, জিআইএস এর ফুল ফর্ম কি? তোমরা ভিডিওটা পজ করো এবং কমেন্ট বক্সে জানাও। দ্য এলবিএস হ্যাজ বিন লঞ্চড ফর 6 states based on which land can be identified for setting up industries. এলবিএস মানে ল্যান্ড ব্যাংক সিস্টেম। এটা কিসের ওপর ভিত্তি করে চালু করা হবে? কোন জায়গায় চালু করা হবে? না 6টা রাজ্যে চালু করা হবে। কিসের ওপর ভিত্তি করে? ল্যান্ড ক্যান বি আইডেন্টিফাইড ফর সেটিং আপ ইন্ডাস্ট্রিজ। ল্যান্ডগুলো, জমিগুলোকে চিহ্নিত করা হবে শিল্প গড়ে তোলার জন্য। যদিও আমরা পশ্চিমবঙ্গে এখানে হচ্ছে না, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী মনে করি আমাদের শিল্পের প্রয়োজন নাই, আমরা চাষবাস করব। ওকে, চলো আমরা কালো ধান চাষ করব, আমরা লাল কলা চাষ করব, আমরা ঢেঁড়স চাষ করব, আমরা ঝিঙে চাষ করব, সর্ষে চাষ করব, বাট উই ডোন্ট নিড ইন্ডাস্ট্রি। ওকে, তো সেই কারণেই পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে 6টা স্টেটকে সিলেক্ট করা হয়েছে ফর ল্যান্ড ব্যাংক গড়ে তোলার জন্য। এবং ইন্ডাস্ট্রির ব্যাপারে তোমাদের মনোভাব কি? অবশ্যই এটা রাইটিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি সম্ভব হয় কমেন্ট বক্সে লিখে জানাও, আদারওয়াইজ আমাদের ফেসবুক ওয়ালের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, অর হোয়াটসঅ্যাপেও লিখে জানাতে পারো। আমরা পরবর্তীকালে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের মনোভাব কী হওয়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও পাবলিশ করব। মানে লিখতে দিলে আমরা কী লিখবো, রিপোর্ট রাইটিং কী লিখবো, বা নোটিশ কী লিখবো, অথবা এডিটোরিয়াল লেটার কীভাবে লিখবো সেটাও একটা লিখে দেবো। দ্য সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড বাই ইন্টিগ্রেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সিস্টেম উইথ স্টেট জিআইএস। এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে কাদের সাহায্যে? ইন্টিগ্রেশন ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সিস্টেম, আইআইএস যেটা বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সিস্টেম উইথ স্টেট জিআইএস। জিআইএসের পুরো নাম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমটা চালু করা হয়েছে ইন্টিগ্রেশন ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সিস্টেম এর সাথে জিআইএসের সহযোগিতায়। IIS portal, that is integrated or integration industrial information system, is a GIS enabled database of industrial clusters and areas across the state. On the system, more than 3,300 industrial parks across 31 states and United Territories covering about 4,75,000 hectares of land have also been mapped out on the system. এই সিস্টেম অনুযায়ী 3,300টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু করা হয়েছে অ্যাক্রস 31 স্টেটস, 31টা রাজ্য এবং ইউনাইটেড টেরিটরিজ কভারিং অ্যারাউন্ড 4,75,000 hectares of land have also been mapped out on the system. Okay, the information available on the system will include drainage, forest, raw material, heat maps, that is horticulture, agriculture, mineral layers, multi-layer of connectivity. অর্থাৎ এই ইনফরমেশন সিস্টেমে কী কী থাকবে? ড্রেনেজ সিস্টেম, ফরেস্ট জঙ্গলের বিবরণ, র মেটেরিয়াল, হিট ম্যাপস, র মেটেরিয়াল কোথা থেকে পাওয়া যাবে, যার মধ্যে হর্টিকালচার, এগ্রিকালচার, মিনারেল লেয়ার, মাল্টি লেয়ার অফ কানেক্টিভিটি। এইবার আমাদের অনেকেই প্রশ্ন করেছিলাম, জাস্ট রক্ত গরম থাকলে যেরকম প্রশ্ন করি, ভাই সিঙ্গুরে কেন কারখানা করব, হিমালয় ভেঙে কারখানা করব, এরকম অনেকেই প্রশ্ন করেছিলাম। নন্দীগ্রামে কেন কারখানা করব? আমার ন্যানো কারখানা করতে হলে যেখানে পুরুলিয়ার বন্ধা জমি পড়ে আছে সেখানে কারখানা করব, আমি কেন 3 ফসলা জমিতে কারখানা করব?
বাই দ্য ওয়ে 3 ফসলা জমি মানে কি আমার জমি জানা নেই। একটা ফসল ফলতে একটা জমিতে মিনিমাম 6 মাস সময় লাগে। আমি জানি সরকারি কাজগুলো 18 মাসে বছর হয় বলে অনেকে বলে, তাহলে 18 মাসে যদি বছর হয় তাহলেই 3 ফসলা সম্ভব, আদারওয়াইজ কোনো জমি 3 ফসলা সম্ভব হয় না। আমরা বড়জোর একটা জমিতে 2বার ফসল পেতে পারি বছরে। এইবার আমরা যখন জিওগ্রাফিতে ইন্ডাস্ট্রি পড়েছি, শিল্প পড়েছি, সেখানে শিল্প স্থাপনের জন্য কিছু অনুকূল পরিবেশের দরকার হয়। যেমন হচ্ছে ওই শিল্পের জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে পাওয়া যাবে, লোকবল কোথা থেকে পাওয়া যাবে, ওই শিল্পের র মেটেরিয়াল কোথায় পাওয়া যাবে, রোড ঠিকমতো আছে কিনা, ট্রেন যোগাযোগ ঠিকমতো আছে কিনা, শিল্পক্ষেত্রের আশেপাশের অঞ্চল থেকে লোকজনের যোগান পাওয়া যাবে কিনা, মিনারেলস পাওয়া যাবে কিনা, ইলেকট্রিসিটি সাপ্লাই পাওয়া যাবে কিনা, মার্কেট আছে কিনা, ইন্ডাস্ট্রিতে যেটা প্রোডাক্ট মানে যেটা তৈরি করা হয়েছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আশেপাশের মার্কেট এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভালো কানেক্টিভিটি আছে কিনা, এই সমস্ত অনেকগুলো অনুকূল পরিবেশ দরকার হয়। আমরা জিওগ্রাফি পড়ানোর সময় অবশ্যই বলবো শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ কী কী, লৌহ ইস্পাত শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ কী কী, ন্যানোগাড়ি স্থাপনের জন্য অনুকূল পরিবেশ কী কী। যে কোনো শিল্প যে কোনো জায়গায় গড়ে তোলা সম্ভব হয় না, সেই কারণেই হুগলি নদীর উভয় তীরে পাটকল গড়ে তোলা সম্ভব হয়েছিল, তোমার বাড়ির পুকুর পাড়ে সম্ভব হয়নি। তুমি যদি মনে করো যে আমার গঙ্গা দূষণ হচ্ছে বলে হুগলি নদীর আশেপাশে পাটকল না গড়ে তোলে আমার বাড়ির পুকুর পাড়ে গড়ে তুলবো, সেটা যেমন সম্ভব নয়, তেমনিভাবে লৌহ আকরিক শিল্প জামশেদপুরে না গড়ে তুলে যদি মনে করো যে মেদিনীপুরে গড়ে তুলবো, সেটাও তেমনভাবে সম্ভব নয়। অর্থাৎ প্রত্যেক শিল্পের জন্য কিছু অনুকূল পরিবেশ দরকার হয়। এই যে সিস্টেমটা, এই সিস্টেমে সেই অনুকূল পরিবেশগুলো, ড্রেনেজ অর্থাৎ কোথা থেকে ড্রেনিং সিস্টেমটা কীরকম আছে, জঙ্গল আছে কিনা, অর্থাৎ তার দূষণটাকে শোষণ করে নিতে পারবে কিনা, র মেটেরিয়াল সাপ্লাই হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো ওখানে উল্লেখ করা থাকবে। অতএব আশা করি এই ভিডিওটা দেখার পরের বার থেকে রক্ত গরম করে আমরা কেউ বলবো না যে আমাদের যেখানে সেখানে শিল্প স্থাপন করতে পারবো। কোনো শিল্পই যেখানে সেখানে স্থাপন করা যায় না। অ্যাকচুয়াল শিল্প স্থাপন করার জন্য কয়েকটা অনুকূল পরিবেশ আছে। আর অ্যাকচুয়াল একটা কথা না বললেই নয়, এটা হয়তো খুব বিতর্কিত কথা, আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাসপায়ারেন্ট আছি, আমাদের থেকে বড় গর্ধব আর কেউ নেই। গর্ধব, দ্যাট মিনস উই আর ডাঙ্কিজ। হোয়াই আই এম সেইং দিস? বিকজ দেখো, গভর্নমেন্ট আমার কাছ থেকে 2.5 কোটি লোকের কাছ থেকে 500 টাকা করে নিয়েছে, 2 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গেল এই আরআরবি এনটিপিসি হবে বলে। ওকে, আর তারপর দেখা গেল কি এখনও পর্যন্ত আরআরবি এনটিপিসির খবর নেই। গভর্নমেন্ট সেট গড়ে তুলছে যে সবার জন্য একটাই পরীক্ষা হবে, নেট হবে, সবার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হবে, আমরা হো হো করে উঠছি। কিন্তু ওই যে 500 টাকা বলা হচ্ছে, এখন 400 টাকা করে ফেরত নেব। 1.5 বছর ধরে ওই 500 টাকার ইন্টারেস্ট কত সেটা কষার জন্য প্রফিট অ্যান্ড লস এবং সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই ক্লাসগুলো করার দরকার, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নিও। বিকজ আমাদের মধ্যে যে গর্ধবটা লুকিয়ে আছে সেটাকে কাটানোর জন্য আমাদের এই হিসেবগুলো জানা দরকার। এত কিছুর পরেও যেখানে এমপ্লয়মেন্ট নেই, কোনো সরকারি উদ্যোগ নিচ্ছে না, যেখানে 7 লক্ষ ভ্যাকেন্সিজ আছে, 2.5 কোটি জন অ্যাপ্লাই করেছে, তারপরেও আমরা বলছি মন্দির হাম ওহি বানায়েঙ্গে। আমাদের ভাই চাকরির দরকার নেই, এনটিপিসির দরকার নেই, আরআরবি এনটিপিসির দরকার নেই। আমাদের তোমাদের চারদিকে টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যেখানে বারবার লেখা হচ্ছে উই ওয়ান্ট আরআরবি এনটিপিসি, উই ওয়ান্ট আইবিপিএস, সেখানে তোমরা কি লিখছো? মন্দির হাম ওহি বানায়েঙ্গে। জাস্টিস ফর সুশান্ত সিং, যে ছেলেটা 4-5 জন মেয়েকে নিয়ে লিভ টুগেদার করতো, লিভ ইন করতো, তার জন্য জাস্টিসটাই তোমাদের দরকার, তোমাদের নিজেদের জন্য জাস্টিস দরকার নেই। তোমরা মন্দির ওহি বানাও, ঠিক আছে? অযোধ্যাতে মন্দির হলেই তোমাদের পেট চলে যাবে। Okay, IIS has adopted a committed approach towards industrial upgrading, resource optimization and sustainability. এই IIS কি করবে? Industrial upgrading, resource optimization and sustainability. The initiative has been supported by the National E-Governance Division. ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন, NEGD, এটার নাম শুনবে। এটা কিন্তু এই বিষয়গুলো গড়ে তোলা হয়েছিল 17 শতকে, যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় তখন। আমাদের দেশে এখনও 17 শতক আসেনি। ন্যাশনাল সেন্টার ফর জিও ইনফরমেটিক্স, NCOG, ইনভেস্ট ইন্ডিয়া, আর একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট ভাস্করাচার্য ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও ইনফরমেটিক্স, BISAG, ভাস্করাচার্য ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স, অ্যান্ড মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনাল টেকনোলজি, সাপ্লাই চেন রিলায়েন্স ইনিশিয়েটিভ। ওকে,
মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনাল টেকনোলজি, এই 5টা প্রতিষ্ঠানকে নিয়ে এই সিস্টেমটা গড়ে তোলা হয়েছে। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ নিউজটার দিকে নজর দেবো সেটা হচ্ছে এসিআরআই। ওকে, একটুখানি এটা মার্ক করে দিলে তোমাদের সুবিধা হবে, তাই আমি একটুখানি মার্ক করে দিচ্ছি। সাপ্লাই চেন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ, এসিআরআই। সাপ্লাই চেন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ কি না, ইট ইজ এ ট্রাইল্যাটারাল অ্যাপ্রোচ টু ট্রেড মুটেড বাই জাপান উইথ ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যাজ দ্য কি পার্টনার্স। আমি কিছুদিন আগেই বলেছিলাম ইন্দো জাপান সম্পর্কের কথা, জাপানের প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কথা, তাকে স্যালুট জানিয়েছিলাম হিন্দু অ্যানালিসিস করার সময়, তোমাদের বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। তো এসিআরআই সাপ্লাই চেন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ, এটা হচ্ছে একটা ট্রাইল্যাটারাল বা ত্রিপাক্ষিক অ্যাপ্রোচ, কাদের মধ্যে, মুটেড বাই জাপান উইথ ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। কেন এটা চালু করা হয়েছে? দ্য ইনিশিয়েটিভ এইমস টু রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন এ সিঙ্গল নেশন। এই ইনিশিয়েটিভটার লক্ষ্য হচ্ছে একটা সিঙ্গল নেশনের যে ডিপেন্ডেন্স, একটা দেশের ওপর আমাদের যে ডিপেন্ডেন্স, অ্যাট প্রেজেন্ট ইট ইজ চায়না, চীনের ওপর আমাদের যে ডিপেন্ডেন্স, খোলা কথা বলতে গেলে চীন যে মার্কেট দখল করেছে সেই মার্কেটটা দখল করাই হচ্ছে এটার উদ্দেশ্য। ACRI is a direct response to individual companies and economics concerned about Chinese political behavior and disruption that could lead the supply chain. ACRI কি? ACRI is a direct response to individual companies, economics concerned about Chinese political behavior and disruption that could lead the supply chain. বুঝে গেলে, আর এটার বাংলা করে বলছি না। দ্য ইনিশিয়েটিভ ফার্স্ট প্রপোজড বাই জাপান, আমি বলেছিলাম এই ইনিশিয়েটিভটার কথা আগেই বলেছি, এটা প্রথম জাপান প্রস্তাব দিয়েছিল, উইথ ইন্ডিয়া, জাপান ভারতের কাছে প্রস্তাব দিয়েছিল, অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যাজ পার্টনার্স। তাহলে জাপান এইটার প্রপোজাল দিয়েছিল। পোটেন্সিয়ালি সি আদার এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিম নেশনস ল্যাটার, পরবর্তীকালে যেটা অন্যান্য এশিয়ান এবং প্যাসিফিক রিম অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা যে দেশগুলো, যে জাতিগুলো, জাতি মিন্স নেশন মানে এখানে আমরা কান্ট্রি পড়বো, দেশ পড়বো, সেই দেশগুলোকে নিয়ে সংগঠিত করে চীনের যে মাতব্বরি সেটা বন্ধ করার প্রয়াস। ACRI এইমস টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটাকে FDI বলা হয়। FDI এর পুরো নাম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমি তোমাদের জন্য একটুখানি মার্ক করে দিলাম। টু টার্ন দ্য ইন্দো প্যাসিফিক ইনটু এ ইকোনমিক পাওয়ার হাউস। তো এই ইন্দো প্যাসিফিক দেশগুলোকে ইকোনমিক পাওয়ার হাউস করে তোলার জন্য, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ করে তোলার জন্য, যাতে চীনের দাদাগিরি শেষ হয়ে যায়, সেইটাই হচ্ছে এটার লক্ষ্য। নেক্সট হচ্ছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ, UN গাইডলাইন্স ফর পিপল উইথ ডিসেবিলিটিস। ইউনাইটেড নেশন পিপল উইথ ডিসেবিলিটিস, যেটাকে আমরা এখন স্পেশালি এবলড পিপল বলি, যাদের আমরা বলি, অর্থাৎ বিশেষভাবে সক্ষম, আমরা আর অক্ষম ব্যক্তি বলি না বা প্রতিবন্ধী বলি না। বাংলাদেশ একটা ভীষণ ভালো শব্দ ব্যবহার করে প্রতিবন্ধী কথাটিকে পরিবর্তন করে বাংলাদেশের সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে একটু ধন্যবাদ দিতে হয়, বিকজ অফ ওনারই উদ্যোগে মূলত, এবং বাংলাদেশের একজন অভিনেতা আছেন মোশাররফ করিম নাম, ওনাদের উদ্যোগে প্রতিবন্ধী শব্দটাকে পরিবর্তন করে একটি নতুন শব্দ ব্যবহার করা হয়েছে, যেটির নাম হচ্ছে প্রতিস্পর্ধী। প্রতিবন্ধী শব্দটিকে পরিবর্তন করে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটির নাম হচ্ছে প্রতিস্পর্ধী। ওকে, অর্থাৎ স্পর্ধায় দেয় মাথা নোয়ানোর ঝুঁকি বা কিছু একটা এরকম সেন্টেন্স আছে। প্রতিস্পর্ধী হচ্ছে সেই শব্দ। এখন আর প্রতিবন্ধী বা স্পেশাল পিপল উইথ ডিসেবিলিটিস ব্যবহার করা হয় না, স্পেশালি এবলড ব্যবহার করা হয়। তবুও ইউনাইটেড নেশনসের গাইডলাইন অনুযায়ী পিপল উইথ ডিসেবিলিটিস বলে আজকে হিন্দুতে লেখা ছিল, আর আমিও তাই জন্য পিপল উইথ ডিসেবিলিটিসই লিখেছি। যদিও আমি এটির জন্য দ্য হিন্দু কর্তৃপক্ষকে একটি মেল পাঠাচ্ছি যে পিপল উইথ ডিসেবিলিটিস, ডিসেবল পিপুল এখন লেখা হয় না। ওকে, এখন লেখা হয় স্পেশালি এবলড পিপল, অর্থাৎ বিশেষভাবে পারদর্শী বা অন্যভাবে পারদর্শী। বাংলাদেশ যেটাকে বলছে প্রতিস্পর্ধী। ওকে, তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরও একটি করে নট ফর সহানুভূতি, সমাজে সমানাধিকার প্রতিষ্ঠা করার জন্য দ্য হিন্দু কর্তৃপক্ষকে একটা মেল বা টুইট করা দরকার যে এই পিপল উইথ ডিসেবিলিটিস কথাটা আপনারা পরিবর্তন করুন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব। এই বিষয়টা কি, ইউএন গাইডলাইন্স ফর পিপল উইথ ডিসেবিলিটিস বিষয়টা কি? ইউনাইটেড নেশন হ্যাজ রিলিজড ইটস ফার্স্ট এভার গাইডলাইন্স অন অ্যাক্সেস টু সোশ্যাল জাস্টিস for the people with disabilities to make it easier for them to access justice system around the world. অর্থাৎ ইউনাইটেড নেশন এটার প্রথমবারের জন্য, এতদিন পরে প্রথমবারের জন্য একটা গাইডলাইন প্রকাশ করলেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করলেন। কিসের জন্য?
ডিসেবিলিটিস, এরা যেটা বলেছে আমরা একবারও ডিসেবিলিটিস বলবো না, পিপল উইথ ডিসেবিলিটিসকে আমরা পড়বো পিপল, স্পেশালি এবলড পিপল। এই স্পেশালি এবলড পিপল বা প্রতিস্পর্ধীদের জন্য আমরা প্রতিবন্ধী বলবো না, আমরা বলবো প্রতিস্পর্ধী বা দিব্যাঙ্গ কথাটা হিন্দিতে বলা হয়, এখন স্টেশনগুলোতেও তাই লিখেছেন। এই প্রতিস্পর্ধীদের জন্য সোশ্যাল জাস্টিস বা সমানাধিকার, সামাজিক ন্যায় প্রকাশ করার জন্য একটা স্পেশাল গাইডলাইন প্রকাশ করলেন। দ্য গাইডলাইন্স আউটলাইন এ সেট অফ 10 প্রিন্সিপালস অ্যান্ড ডিটেল স্টেপস ফর ইমপ্লিমেন্টেশন। এই গাইডলাইনটা কী করছে, 10টা নীতি অনুসরণ করছে এইটার ইমপ্লিমেন্ট করার জন্য। কি কি এই প্রিন্সিপালগুলো, কি কি? দ্য 10 প্রিন্সিপালস আর all persons with specially abilities, that is এখানে যেটা লেখা আছে আমি পড়ছি না, আমি বলছি specially abilities have legal capacity and therefore no one shall denied access to justice on basis of specially ability। প্রত্যেকটা মানুষ যাদের এই বিশেষভাবে সক্ষমতা আছে বা প্রতিস্পর্ধী, প্রত্যেকের জন্য লিগ্যাল ক্যাপাসিটি থাকা দরকার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা দরকার এবং কেউ সেইটাকে ডিনাই করতে পারবে না। এটা শুরু হোক আজ থেকে। তোমরা বাসে, ট্রামে, মেট্রোতে দেখো এদের যে সিটগুলো আছে অনেক সময় দখল করে ফেলে। আমাদের বাস কন্ডাক্টর যে ভাইয়েরা আছে তারা মনে করে এই সিটটা না দিলে তাদের অনেকটা বেশি রোজগার হয়ে যাবে। যেখানেই দেখবে এগুলোর আজ থেকে প্রতিবাদ করতে শুরু করো, প্রতিবাদ শুরু হোক আজ থেকেই। অর্থাৎ এই প্রতিস্পর্ধীদের জন্য, এরা আমাদেরই ভাই বোন, বাবা, কাকা, মা, এদের জন্য আজ থেকেই লড়াইটা শুরু হোক। নেক্সট, facilities and services must be universally accessible to ensure equal access to justice without discrimination of persons with special abilities। ফেসিলিটিস অ্যান্ড সার্ভিসেস, এদের জন্য যে সুযোগ সুবিধা এবং পরিষেবা সেগুলো ইউনিভার্সালি অ্যাক্সেসেবল করে দিতে হবে। Persons with special abilities, including children with special abilities, have right to appropriate procedural accommodations। প্রত্যেকটা বিদ্যালয়ে তোমরা জানো বেশ কিছু বছর আগে থেকে যা বলেছিলাম, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমাদের পূর্বতন সরকার থাকার সময় থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগেই এটা শুরু হয়েছিল। CWSN চিলড্রেন বলা হয়, এটা কিন্তু তোমরা ভালোভাবে নোট করে রাখবে যারা ICDS দিচ্ছ। CWSN কথাটার অর্থ হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড। এদের নিয়ে কাজ করার জন্য একজন বাঙালি যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, নাম হচ্ছেন একজন বাঙালি শিক্ষক যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, নাম হচ্ছে ডক্টর উৎপল মুখোপাধ্যায়। উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এদের নিয়ে কাজ করার জন্য। এই সমস্ত যে সমস্ত মানুষ আছে, আমি আবার রিপিট করছি, CWSN চাইল্ড উইথ স্পেশাল নিড, এদের জন্য কাজ করার জন্য এই যে ফেসিলিটিস, সার্ভিসেস, এইগুলোকে চিলড্রেন যারা আছে, এই স্পেশালি অ্যাবিলিটিস নিয়ে যারা জন্ম হয়েছে, অর্থাৎ এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউরাল অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। পার্সন উইথ স্পেশালি অ্যাবিলিটিস হ্যাভ দ্য রাইট টু অ্যাক্সেস লিগাল নোটিসেস অ্যান্ড ইনফরমেশন ইন আ টাইমলি অ্যান্ড অ্যাক্সেসেবল ম্যানার অন ইকুয়াল বেসিস উইথ আদার্স। ওকে, প্রত্যেকের মতো, দেখো উইথ আদার্স বললাম, পার্সন উইথ স্পেশালি অ্যাবিলিটিস হ্যাভ রাইট টু অ্যাক্সেস লিগাল নোটিসেস অ্যান্ড ইনফরমেশন। সমস্ত তথ্য পাওয়ার, লিগাল আইনি সহায়তা পাওয়ার ক্ষমতা অন্যদের মতো থাকা উচিত। পার্সন উইথ স্পেশালি অ্যাবিলিটিস আর এন্টাইটেল টু বি সাবস্টেন্টিভ অ্যান্ড প্রসিডিউরাল safeguards recognized in international law on equal basis of others, and states must provide necessary accommodations to guarantee due process. Persons with special abilities have to right to free and affordable legal assistance. Persons with special abilities have to right to participate in the administration of justice and equal basis with others. এদের এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু UN প্রকাশ করলো, এতদিন ভারতবর্ষে ছিল। এদের জন্য পার্টিসিপেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এখানেও কিন্তু সমান অধিকার দিতে হবে। পার্সনস উইথ স্পেশালি অ্যাবিলিটিস হ্যাভ টু রাইটস দ্য রিপোর্ট কমপ্লেন্টস অ্যান্ড ইনিশিয়েট লিগ্যাল প্রসিডিংস concerned human rights violation and crimes, and their complaints investigated and to be afforded effective remedies. Okay, effective and robust monitoring mechanisms play a critical role in supporting access to justice for persons with disabilities. Okay, তো এই তথ্যগুলো। আর একটা কি, অল দোজ ওয়ার্কিং ইন জাস্টিস সিস্টেম মাস্ট বি প্রোভাইডেড উইথ অ্যাওয়ারনেস রেজিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস অ্যাড্রেসিং দ্য রাইটস টু পার্সন উইথ ডিসেবিলিটিস ইন পার্টিকুলার কনটেক্সট টু অ্যাক্সেস দ্য জাস্টিস। আবার পড়ছি, অল দোজ ওয়ার্কিং জাস্টিস সিস্টেম মাস্ট বি প্রোভাইডেড উইথ অ্যাওয়ারনেস রেজিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস অ্যাড্রেসিং
সিং দ্য রাইটস টু পার্সনস উইথ স্পেশালি অ্যাবিলিটিস, সরি আমি ডিসেবিলিটিস বললাম সেই কারণে, পার্সনস উইথ স্পেশালি অ্যাবিলিটিস ইন পার্টিকুলার দ্য কনটেক্সট টু অ্যাক্সেস দ্য জাস্টিস। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, বছর কয়েক আগে এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম। একজন পার্সন উইথ স্পেশালি অ্যাবিলিটিসকে নিয়ে জাস্ট অন্যভাবে মজা করার চেষ্টা করেছিলেন। এখানে বলে রাখি, সমাজের যত প্রতিপত্তিশালী হোক না কেন, যিনি মজা করেছিলেন তিনি কলকাতা পুলিশের একজন এসআই ছিলেন, এবং আমি যখন প্রতিবাদ করি তখন উনি প্রভাব দেখানোর চেষ্টা করেছিলেন কলকাতা পুলিশের এসআই বলে। পরে শোকজ খাওয়ার পরে উনি সোজা হয়ে গিয়েছিলেন, এখনও আমার চোখে চোখ রেখে কথা বলেন না। এই প্রসঙ্গে থ্যাঙ্কস জানাবো কলকাতা পুলিশের ওই সময়ের ডিসিডিডি নর্থ ছিলেন ডক্টর সাহা। তো উনি ভীষণভাবে সাহায্য করেছিলেন, ধমক দিয়েছিলেন, দেওয়ার পরে ওই ভদ্রলোক আর কোনো দিন আমার মনে হয় না পার্সন উইথ ডিসেবিলিটিস বা স্পেশালি এবিলিটিস, এটাখানে ডিসেবিলিটিস লেখা আছে বলে বললাম, ওদের নিয়ে খারাপ কথা বা ব্যঙ্গ করার চেষ্টা করবে। এবং আজ থেকেও আমরা শপথ নেব ওদের অধিকারগুলো প্রতিষ্ঠা করিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, অর্থাৎ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার নেওয়ার। নেক্সট যে আজকের গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে কোয়ান্টাম স্টেট interferography. Quantum state interferography. Scientists from Raman Research Institute, RRI কথার অর্থ হচ্ছে Raman Research Institute, have found a new way of inferring the state of system, both two-dimensional qubits as well as higher dimensional qubits, from an interference pattern which they term quantum state interferography. ইন্টারফেরোগ্রাফি মানে কি? অ্যাকচুয়াল ইন্টারফেরোমিটারস মানে হচ্ছে প্রতিসারাঙ্ক বা বর্ণালীর সূক্ষ্ম পরিমাপের যন্ত্র। তো ইন্টারফেরোগ্রাফি মানে কি? যে ইন্টারফেরোমিটারের যে রেজাল্ট সেটাকে আমরা বলি ইন্টারফেরোগ্রাফি, তার মানে প্রতিসারাঙ্ক বা বর্ণালীর সূক্ষ্ম পরিমাপ যেটা করা হলো সেটাকে ইন্টারফেরোগ্রাফি বলা হয়। রামান রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা হ্যাভ ফাউন্ড এ নিউ ওয়ে অফ, একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, কিসের জন্য না, ইন্টারফিয়ারিং দ্য স্টেট অফ সিস্টেম বোথ টু ডাইমেনশনাল কিউবিটস অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার ডাইমেনশনাল কিউবিটস। এবার কিউবিট মানে কি? কিউবিট ইজ এ টু ডাইমেনশনাল কোয়ান্টাম সিস্টেম অ্যান্ড রিকোয়ার্স ইউজুয়ালি টু কমপ্লেক্স নাম্বারস টু বি ডিটারমাইন্ডেড টাওয়ার্ড স্টেট এস্টিমেশন। ওকে, কিউবিট কি আমি আবার বলে দিচ্ছি, কিউবিট কি? কিউবিট ইজ এ টু ডাইমেনশনাল কোয়ান্টাম সিস্টেম, একটা দ্বিমাত্রিক কোয়ান্টাম সিস্টেম, এবং রিকোয়ার্স ইউজুয়ালি টু কমপ্লেক্স নাম্বার। তোমরা কমপ্লেক্স নাম্বার জানো যে কমপ্লেক্স নাম্বার একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বারকে নিয়ে কমপ্লেক্স নাম্বার গঠিত হয়, দুটো কমপ্লেক্স নাম্বারকে দিয়ে ডিটারমাইন করা হয় এই টু ডাইমেনশনাল একটা কোয়ান্টাম সিস্টেম, সেটার নাম হচ্ছে কিউবিট। এটা তোমাদের জানা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ নিউ ওয়েজ অফ ম্যানিপুলেট কোয়ান্টাম স্টেটস সো দ্যাট দে ক্যান বি হ্যারাসড ফ্রম কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড মেট্রোলজি। কোয়ান্টাম স্টেট ইন্টারফেরোগ্রাফি, এই ইন্টারফেরোগ্রাফি মানে আমি বললাম ক্যান হেল্প মেক সাচ ম্যানিপুলেশন সিম্পলার সো দ্যাট সেভারেল ক্রুসিয়াল অপারেশন ইন কোয়ান্টাম টেকনোলজিজ বিকাম লেস cumbersome. The setup requires only two interferometers from which many interferograms can be obtained to reconstruct the state. এই ইন্টারফেরোমিটার মানে কি এটা কিন্তু অবশ্যই তোমরা জানবে, আমি এসটাকে ছেড়ে বাকিটা মার্ক করলাম। ইন্টারফেরোমিটার মানে হচ্ছে প্রতিসারাঙ্ক বা বর্ণালীর সূক্ষ্ম পরিমাপের একটি যন্ত্র, মানে স্পেকট্রাম মাপার একটা যন্ত্র। এরপর ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, তোমরা অবশ্যই এটা খাতায় মার্ক করে রাখবে, এটা নিয়ে যে কোনো দিন কোয়েশ্চেন আসতে পারে। যেহেতু আমরা নিউক্লিয়ার বিস্ফোরণ নিয়ে অনেক সতর্ক আছি, বিকজ হিরোশিমা নাগাসাকিকে আমরা এখনও মন থেকে মুছে ফেলতে পারিনি, এবং যতদিন মানব সভ্যতা থাকবে ওই দুটো দিনের কথা কোনো দিন ভুলবে না কেউ। সারা পৃথিবীর সব কিছু ভুলে গেলে, নিজের নাম ভুলে গেলেও হিরোশিমা নাগাসাকির নাম কোনো দিন ভুলবো না, যে আমাদের রাষ্ট্রনেতারা কী হতে পারে। International Day Against Nuclear Test was observed on 29th August. 29শে আগস্ট ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্ট পালন করা হয়। 2010 marked the inaugural commemoration of International Day Against Nuclear Test. ওকে, কমেমোরেশন মানে হচ্ছে মেমোরি বা রিমেম্বার, মানে স্মৃতি রক্ষা। কমেমোরেশন কথাটা আমি জাস্ট আগে তোমাদের যখন সিনোনিম লিখতে দেয়, আমি সিনোনিমে একবার দুবার পেয়েছি, এক্সামে একবার পেয়েছি, তো কমেমোরেশন কথাটা অবশ্যই নোট করে রাখো। কমেমোরেশন মানে হচ্ছে স্মৃতিরক্ষা, সিনোনিম হবে মাইন্ড বা রিমেম্বার। ওকে, রিজলিউশন 64/35 of UNGA calls the increasing awareness
and education about the effects of nuclear weapon test explosions or any other nuclear explosions and the need for their cessation as one of the means of achieving goal of a nuclear weapon free world. Resolution 64/ of UNGA কি বলছে about the effects of nuclear weapon test explosion, এই যে নিউক্লিয়ার ওয়েপন পরীক্ষার জন্য যে বিস্ফোরণগুলো যা ঘটানো হয়, তোমরা জানো গর্বের সঙ্গে বলো রাজস্থানের পোখরানে ভারত একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছি, আমরা বাংলাদেশের ঘুম উড়িয়ে দিয়েছি, আমরা আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছি। আরে ভাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঘুম উড়ে যাচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশনগুলোর জন্য, নিউক্লিয়ার বিস্ফোরণগুলোর জন্য। এইটির জন্য এবং নিউক্লিয়ার ওয়েপন ফ্রি ওয়ার্ল্ডের জন্য নিউক্লিয়ার অস্ত্রগুলো সিজ করার পদ্ধতি এবং এই বিস্ফোরণগুলো বন্ধ করার যে রুলটা, সেটা হচ্ছে ইউএনজিএ রুলের 64/35। দ্য রেজলিউশন ওয়াজ ইনিশিয়েটেড বাই কাজাকিস্তান উইথ এ ভিউ অফ commemorating the closure of Semipalatinsk nuclear test site on August 29, 1991। তো এটাই ছিল আজকের দ্য হিন্দু অ্যানালিসিস। আর কোনো নিউজ গুরুত্বপূর্ণ তেমন কিছু পাইনি। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। আশা করি এই নিউজগুলো তোমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রম টিম 5 মিনিট স্কুল। তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা গণহারে টুইট করতে থাকো, অথবা ফেসবুকে লেখো, অথবা হোয়াটসঅ্যাপে লেখো, যে কোনো ইউটিউব ভিডিওর কমেন্টে লেখো, we need RRB NTPC, we need government examinations, we need government jobs, we need industry, হ্যাশট্যাগ দিয়ে এগুলো লিখতে থাকো। আদারওয়াইজ আমার মনে হয় নিজেদের স্বার্থটা রক্ষা করার এর থেকে ভালো কোনো উপায় তোমরা পাবে না। ভালো থেকো সবাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের প্লিজ সাজেস্ট করো আমাদের চ্যানেলটা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আশা করি অন্য কোথাও প্রতিবাদ না করতে পারো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওসগুলোকে প্রমোট করতে সাহায্য করে, শেয়ার করে তোমরা এরকম একটা প্রতিবাদ গড়ে তুলতে পারবে যে আস্তে আস্তে আমাদের জব চাই, আমাদের খাদ্য চাই। লিখবে হ্যাশট্যাগ দিয়ে উই ডোন্ট নিড রেশন, আমাদের রেশন চাই না, আমাদের খাদ্য চাই, আমাদের জব চাই, আমাদের রেশন চাই না, গভর্নমেন্ট জব চাই, RRB NTPC চাই, ব্যাঙ্কিং এক্সামিনেশন চাই, SSC চাই। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো বিশ্বাসে আঘাত পাও তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।